5 দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে অনড় জুনিয়র ডাক্তাররা। নবান্ন থেকে সারা মিললেও বৈঠক হয়নি। কেন? কারণ জুনিয়র ডাক্তারদের দাবি যে তাদের যে সমস্ত দাবি নিয়ে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চাইছেন সেটা লাইভ স্ট্রিমিং করা হোক। কিন্তু অন্যদিকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে লাইভ স্ট্রিমিং করা সম্ভব নয়, কারণ একটা বিচারাধীন বিষয় নিয়ে যেহেতু আলোচনা, তাই সেটা সম্ভব নয়। আইন কি বলছে? লাইভ স্ট্রিমিং কি করা যায় কি যায় না? আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিক্রম ব্যানার্জি, তার সঙ্গে কথা বলবো। দাদা, প্রথমে অনেক স্বাগত জানাই তোমাকে। লাইভ স্ট্রিমিং কি করা যায়? আইন কি বলছে? হ্যাঁ, লাইভ স্ট্রিমিং করা যায়। তাহলে মমতা ব্যানার্জি যে বললেন যে বিচারাধীন বিষয়, তাই লাইভ স্ট্রিমিং করা যাবে না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার কোনো ঠিক নেই। তিনি সরস্বতীর মন্ত্র থেকে, চণ্ডীপাঠ থেকে সমস্ত কিছু ভুল বলেন। আমি বলবো যে তিনি ইচ্ছাকৃতভাবেই ভুলগুলো বলেন সমাজকে ভুল পথে চালিত করার জন্য। দ্বিতীয় বিষয় যেটা সেটা হলো উনি দেখবেন যে কোনো একটা জায়গায় বলেছিলেন তার MA, BA, LLB সব ডিগ্রি তিনি একসাথে করেছেন। এই ধরনের কথাবার্তা যারা বলে তাদের কোনো কথাই বিশ্বাসযোগ্য কথা নয়। লাইভ স্ট্রিমিং করা যায়, সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট সব জায়গাতেই লাইভ স্ট্রিমিং আছে। প্রত্যেকটা কোর্টে অনলাইন সিস্টেম আছে, সবাই কোর্ট চলছে সেটা দেখতে পারে। সারা ভারতবর্ষে লাইভ স্ট্রিমিং এখন পুরো দমে প্রতিটা রাজ্যে চলছে। মানুষের যদি দাবি হয় লাইভ স্ট্রিমিং, সেটা তিনি করতে চাইবেন না কেন? তার মানে নিশ্চয়ই তার মধ্যে কিছু গলত আছে। তাকে যে প্রশ্নটা করা হবে সেই প্রশ্নর তিনি পাবলিকলি উত্তর দিতে পারবেন না। আমরা এর আগে দেখেছিলাম একটি টেলিভিশন চ্যানেলে একজন ম্যাডাম, তিনি মমতা ব্যানার্জিকে কোয়েশ্চেন করেছিলেন, তাকে মাওবাদী শুনতে হয়েছিল। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী বলে আমার মনে হয় যিনি তার বিপক্ষের কোনো প্রশ্ন নিতে পারেন না, এবং লাইভ স্ট্রিমিং হলে বিপক্ষের প্রশ্ন বেশি হবে। খুব স্বাভাবিক কারণেই তিনি লাইভ স্ট্রিমিং চাইছেন না। আইনে হয় না এইসব কথা, সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং আছে, এগুলো সম্পূর্ণ ভেগ কথাবার্তা এবং ওনার কথার বিশ্বাসযোগ্যতা কিছু নেই। তাই জন্য ওনার কথা কেউ বিশ্বাসও করে না। আইন এক্স্যাক্টলি এই বিষয়টাকে নিয়ে কি বলে, লাইভ স্ট্রিমিং বিষয়টাকে? দেখুন, আইনের এখানে তো কোনো পক্ষ যদি আলোচনা করে সেটা লাইভ স্ট্রিমিং হয়, আইনে সেটার বাধা কোথায়? কোন আইনে বাধা আছে? ওনার তো রাজ্য সরকারের বড় বড় আইনজীবীরা রয়েছেন, তারা বলতে পারবেন যে লাইভ স্ট্রিমিংয়ে বাধা আছে। পাশে দাঁড়িয়ে আছেন কে? ওনার দুজন সাগরেদ, একজন রাজীব কুমার আর একজন আরেকজন চিফ সেক্রেটারি দ্বিবেদী। এনারা দুজন দাঁড়িয়ে আছেন, তারা বলছেন লাইভ স্ট্রিমিং হবে না। তারা কারা? লাইভ স্ট্রিমিংটা মানুষের দাবি, আইনে এটার কোনো বাধা নেই। সুপ্রিম কোর্টের রায়ে কোথাও বলা নেই যে লাইভ স্ট্রিমিং করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না কারণ তার কিছু সত্য প্রকাশ্যে চলে আসবে, কারণ আজীবন তিনি কোনো সত্যি কথা বলেননি। আপনি যদি 2011 সালের আগে দেখেন, 2000 থেকে 2011 সাল, 11 সাল থেকে এই 24 সাল, যতগুলো আন্দোলন বা যতগুলো কাজ তিনি করেছেন সম্পূর্ণটাই মিথ্যে দিয়ে ভরা। আপনি বলুন তো, আজকে এই যে জোর করে সিঙ্গুরের কারখানাটা ধ্বংস করে দেওয়া হলো, এটার জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি বলুন, আজকে লাইভ স্ট্রিমিং তিনি হতে দিতে চাইছেন না। এর আগে পশ্চিমবাংলায় কতগুলো ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে, তিনি আটকাতে পেরেছেন? আটকাতে পারেননি। উল্টে দেখুন, অনেক সময় হয়তো অনেক কারণে ক্রাইম হলে সেটা আটকানো যায় না, কিন্তু চেষ্টা করতে হয় সেটা যাতে বিচার পায়। উল্টে সেটাকে প্রশ্রয় দেওয়া। না, মমতা ব্যানার্জি এই কেসের ক্ষেত্রেও বলছেন যে আমিও বিচার চাইছি, এবং আজকে অর্থাৎ শনিবার মমতা ব্যানার্জি যে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে তিনি গিয়েছিলেন স্বাস্থ্য ভবনের সামনে, এবং তিনি বলছেন আমি আপনাদের সহযোদ্ধা, মুখ্যমন্ত্রী হিসেবে নয়, দিদি হিসেবে এসেছি। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভাঁওতা বলে আমি মনে করি। হীরক রাজার দেশেতে দেখবেন, দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান বলে একটা জিনিস আমরা দেখেছিলাম একদম সিনেমার শেষের দিকে। যখন পার্কস্ট্রিট ধর্ষণ কাণ্ড হয়েছিল, তিনি বলেছিলেন কি সেটা সবাই জানে, তুচ্ছ ঘটনা। যখন কামদুনির ঘটনা ঘটেছিল তখন তিনি কি মন্তব্য করেছিলেন? আর আজকে তিনি কেন বলছেন? কারণ আজকে পুরো সমাজ তার বিপক্ষে চলে গেছে। এখন তিনি যদি ওই কথা বলতে যান তাহলে জিনিসটা হিতে বিপরীত হবে। তাই জন্য ওই যে বললাম, দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান। যখন পুরো সমাজ বিপক্ষে চলে যায় তখন যে রাজা, তাকেও তার নিজের বিরুদ্ধে স্লোগান দিতে হয়। এটা ইতিহাসে, রাজনীতিতে নিয়ম।
তাই জন্য তাকে এখন তার নিজের বিরুদ্ধে স্লোগান দিতে হবে জনগণের সাথে তাল মিলিয়ে, যাতে করে নিজে ক্ষমতায় ধরে রাখতে পারে। অর্থাৎ কিভাবে দেখছেন বিষয়টাকে? মুখ্যমন্ত্রী নিজেও বললেন যে নিজের নিরাপত্তার কথা না ভেবে আমি আপনাদের আন্দোলন মঞ্চে এসেছি, আপনাদের আন্দোলনকে কুর্নিশ। কোথাও গিয়ে কি তাহলে মমতা ব্যানার্জি বুঝতে পারছেন যে এই যে আন্দোলনটা কোথাও কি মমতা ব্যানার্জির সরকারের বিপক্ষে যাচ্ছে, বিরুদ্ধে যাচ্ছে, সেজন্য কি তিনিও রাস্তায় নামতে বাধ্য হলেন? দেখুন, সরকারের বিপক্ষে যাচ্ছে এটা তো বোঝার মতন মমতা ব্যানার্জির, মানে যেরকম বড় রাজনীতিবিদ সেটা তিনি বুঝবেন না তা তো না, তিনি এটা বুঝতেই পেরেছেন। বুঝতে পেরেছেন বলেই তিনি লাইভ স্ট্রিমিং চাননি, বুঝতে পেরেছেন বলেই তিনি আজকে স্বাস্থ্য ভবন গেছেন। এখানে মানুষের একটাই দাবি, সাধারণ জনগণের দাবি, সেটা হচ্ছে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে। এই পশ্চিমবাংলার সর্বনাশ করার জন্য একমাত্র তিনিই দায়ী। আপনি প্রতিটা সেক্টর, প্রতিটা ফিল্ড, গরু চুরি, কয়লা চুরি, চাকরি চুরি, ডিএ চুরি, সরকারি কর্মচারীদের কোটি কোটি টাকা তাদের এই যে মাস গেলে 30,000 থেকে 70-80,000 টাকা মেরে সেই টাকাটা অন্য ফান্ডে ব্যবহার করে তৃণমূলের যারা চোরগুলো আছে তাদেরকে দিয়ে তার সরকার চলছে। তা এই সরকার, এবং তারপরে আপনি দেখুন নারী নির্যাতনের ঘটনা। শুধু তো আরজিকর, আজকে মানুষ এতখানি ক্ষেপে উঠেছে কেন, বা মানুষের মধ্যে এই প্রভাবটা বিস্তার হয়েছে কি কারণে? পর রাত দখলের প্রোগ্রাম হচ্ছে কেন? আপনি তো কোনো রাজনৈতিক দলকে এখানে দেখতে পাবেন না, সাধারণ মানুষকে দেখতে পাবেন, এবং সাধারণ মানুষই নামছে। তার কারণটা কি? কারণ প্রত্যেক দিন অত্যাচার করতে 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 মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে। বর্তমানে মানুষকে রাস্তায় নামতে হচ্ছে। শেখরবাবু একটা বিষয় বললেন যে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে। মমতা ব্যানার্জি নিজেও বলেছেন যে আপনারা চাইলে আমি পদত্যাগ করতে রাজি আছি। তাহলে কোথায় বাধা? তো করছেন না কেন? যদি রাজি থাকেন করছেন না না, কেন? একটা কথা কিন্তু আজকে উনি বললেন, অর্থাৎ শনিবার, যে আমি তো একা সরকার চালাই না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইঙ্গিত দিচ্ছে বলে মনে হয় নাকি? সরকারটা কে চালায়? পিসি আর ভাইপো চালায়। সরকারটা কালীঘাটের পরিবার চালায়। এখন ওনার পরিবারের মধ্যে কি ভাই ভাই গন্ডগোল আর বনে বনে গন্ডগোল আর ভাইপো পিসির কি গন্ডগোল সেটা আমি বলতে পারবো না, সেটা আমার জানা নেই। কিন্তু সরকারটা এই কালীঘাটের পরিবারের বাইরে যদি কেউ হয় তারা কেউ চালায় না। কারণ তৃণমূল কোম্পানিতে লোকে চাকরি করে। এই যে কুণাল ঘোষ বা এই যে যারা মন্ত্রী আছে, ফিরহাদ হাকিম, এরা সব তৃণমূল কোম্পানিতে চাকরি করা লোক। সরকার চালাচ্ছে হলো কালীঘাটের পরিবার। এখন পরিবারের মধ্যে যদি ভাই ভাই ঝামেলা হয়, প্রমোটিং ব্যবসায় দেখবেন যে যারা পার্টনার তাদের মধ্যে টাকার হিস্সা নিয়ে গন্ডগোল হয়, সেরকম যদি হয় তার ব্যাপারে তো আমি মন্তব্য করতে পারি না। অর্থাৎ এই যে পদত্যাগের দাবি উঠছে, কোথাও গিয়ে কি তাহলে বাংলাদেশের মতো এই যে কোটা আন্দোলন থেকে শুরু করে শেখ হাসিনার পদত্যাগের দাবি উঠেছিল, আজকে কি তাহলে ডাক্তারদের আন্দোলন থেকে সেটা মানে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবির দিকে এগোচ্ছে? মমতা ব্যানার্জি তো বাংলাদেশের স্লোগান ধার করে বাংলা চালাচ্ছিলেন। জয় বাংলাটা কোথাকার স্লোগান? খেলা হবে, এটা কোথাকার স্লোগান? তো বাংলাদেশের ধার করে তিনি চালাচ্ছেন। তো ওনার পদত্যাগ দাবি করলে কি অসুবিধা? শুধু পদত্যাগ দাবি নয়, আমাদের অনেক অংশের দাবি উনি আর বাংলায় না থাকাই বেটার। কারণ জনরোষ ওনার বিপক্ষে চলে গেছে, সব জাতি, বর্ণ, ধর্ম, রাজনীতি সব নির্বিশেষে। রাতেবেলা যে মহিলাগুলো নামছে আমি দেখছিলাম, তো বাচ্চা বাচ্চা মেয়েরা নামছে। তারা কি জাতি, ধর্ম, রং, বর্ণ চেনে না? রাজনীতিরই বা কি বোঝে? তারা রাজনীতিরই বা কি বোঝে? তারা এটা বুঝেছে যে পশ্চিম বাংলাতে তাদের সিকিউরিটির অভাব হচ্ছে। যারা আরেকটু বয়স্ক, ধরুন 13-14, তারা বুঝেছে যে পশ্চিম বাংলায় কাজ নেই, পশ্চিম বাংলায় চাকরি চুরি হয়ে যাবে। আগে কেউ জানতো? বলুন তো, পশ্চিম বাংলার ইতিহাস বলুন, ভারতবর্ষের ইতিহাস বলুন, যে সাদা খাতায় চাকরি হয়, এটা জানতো না। তো এগুলো এখন মানুষ সবাই বুঝতে পেরে গেছে। স্বাস্থ্য ক্ষেত্রেও তো এই বিষয়টা সামনে এসেছে যে মানে পরীক্ষার যে প্রশ্ন ফাঁস এবং যেভাবে ভয় দেখানো হতো, হুমকি দেওয়া হতো যে পাশ করানো হবে না, এবং যেভাবে মানে টাকার বিনিময়ে পাশ করানো হতো, এই সকল অভিযোগও তো উঠেছে। তাহলে এই জিনিসগুলো শুনুন, তৃণমূলের এটা কালচার এবং রক্ত। তাহলে স্বাস্থ্য ক্ষেত্রেও যে কিভাবে একটা অনিয়ম। স্বাস্থ্যক্ষেত্রে কেন, স্বাস্থ্যক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, সবেতেই। আমি যে কলেজে পড়তাম সেই কলেজটা বরাবর তৃণমূলের কলেজ ছিল, সেখানেও একই জিনিসই ছিল। কি কলেজ? যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ। একই জিনিস ছিল। ওখান থেকেই তো মনে হয় একই জিনিস ছিল আমার টাইমে। মমতা ব্যানার্জিও পড়েছেন? হ্যাঁ, পড়েছেন। একই জিনিস ছিল।
প্র্যাকটিক্যালে ছেলে টাকার মেয়েদের বিনিময়ে প্র্যাকটিক্যালে ছেলে মেয়েদেরকে ভয় দেখানো হতো, আর টাকার বিনিময়ে পাশ করানো হতো। অনেক কিছুই হতো, টাকার বিনিময়ে অনেক কিছু হতো। তখন তৃণমূলের সরকার ছিল, তৃণমূলের ইউনিয়ন ছিল, তৃণমূলের ইউনিয়ন ছিল। ইউনিয়নটা বরাবরই মানে বাম আমলে ওটা তৃণমূলের ইউনিয়নই ছিল। আচ্ছা, সেই কলেজে আমি রাজনীতি করতাম, বিরোধী রাজনীতি। তো এটা যারা তৃণমূল করে তাদেরকে আমি ছোটবেলা থেকে দেখে এসেছি, মানে এটা তাদের নেচার। প্র্যাকটিক্যালের নম্বর কমিয়ে দেবো, এখানে নম্বর বাড়িয়ে দেবো, ওখানে অমুক করবো, নিজের ওর দিকের লোকেদেরকে এইটা বরাবর তৃণমূল করে এসেছে। এটা যে তৃণমূলের এটা ক্যারেক্টার আজকে প্রকাশ্যে জনমানুষে সবাই দেখছে, আরজি করে দেখছে, এখানে দেখছে, সেখানে। এটা বরাবর আমি তৃণমূলকে অনেক কাছ থেকে দেখেছি। তো এদের মধ্যে ভদ্রলোক বা শিক্ষিত লোক সংখ্যাটা খুব কম নেই। অর্থাৎ শিক্ষা থেকে স্বাস্থ্য সব ক্ষেত্রে একটা ভয়ের রাজনীতি তৈরি করে, বা ভয়ের রাজনীতি তৈরি হয়। ভয়ের রাজনীতি, পাইয়ে দেওয়ার রাজনীতি, চুরির রাজনীতি, এটা তৃণমূলের একটা কালচারের মধ্যে পড়ে। ওরা এই কালচারটাতেই বিশ্বাস করে। আপনি বলুন, একটা মুখ্যমন্ত্রী, তিনি একটা ধরুন একটা সরস্বতী স্তোত্র বলছেন বা কিছু একটা বলছেন, তিনি না জানতে পারেন, সবাই সব ফিল্ডে পারদর্শী হবে তা না। তিনি ডেলিভারেটলি ভুল বললেন। ভুল বলার পর একবারও কি কেউ বলে যে আমি না এটা ভুল বলেছি না ঠিক বলেছি? তার কোনো ব্যাখ্যাও তিনি দিলেন না। তার মানে আমাকে ধরে নিতে হবে তিনি আপকামিং জেনারেশনকে ভুল শেখাবেন এবং ভুল করাবেন বলেই এটা করেছেন। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখুন না, মুখ্যমন্ত্রী হওয়ার পর যতগুলো তিনি নিজে বক্তৃতা করেছেন, বলেছেন, যা কিছু করেছেন, প্রত্যেকটা জায়গাতেই তিনি কিন্তু ভুল বলেছেন এবং মিথ্যা কথা বলেছেন। এবং প্রত্যেকটা আপনি যদি তার স্টেটমেন্টগুলোকে অ্যানালিসিস করেন বা দেখেন, প্রত্যেকটাতে আপনি দেখতে পাবেন, কোনো একটাতে আপনি বাদ পাবেন না। অর্থাৎ ডাক্তারদের 5 দফা দাবি সহ তাদের যে এই আন্দোলন এবং সাধারণ মানুষেরও আন্দোলন, রাত দখল হচ্ছে প্রায় রোজই বলা চলে, সেই অরাজনৈতিক আন্দোলনগুলি থেকেও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠছে। একদম সেদিকেই নজর থাকবে এই দাবি কতটা জোরালো রূপ নেয়। কারণ মুখ্যমন্ত্রী বলেছেন যে এবার উৎসবে ফিরুন। এই উৎসবে ফেরাটা নিয়ে যদি বলতে, কারণ এটা নিয়েও একটা মুখ্যমন্ত্রী চাইছেন যে এগুলো ছেড়ে উৎসবে থাকুক, আর তিনি সারা জীবন মুখ্যমন্ত্রী থাকবেন, তারপরে ভাইপো মুখ্যমন্ত্রী হবে, তারপরে ভাইপোর যারা উত্তরাধিকারী আছে পরবর্তী জেনারেশন তারা হবে, এইটা মুখ্যমন্ত্রী চাইছেন। এখন যা পরিস্থিতি হয়েছে, উৎসব, খাওয়া দাওয়া, লোকে দরকার পড়লে এক পেট খেয়ে এখন আন্দোলনে নামতে হবে। যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ, পথে এবার নামো সাথী, পথে হবে পথছে না, এই গানটা মানুষ অনেকে শুনেছে। আমরা জানি কলকাতা, আমি কোনো রাজনৈতিক এখানে বক্তব্য রাখছি না, কিন্তু এই গানটা আছে। তা পথই আমাদের পথ চেনাবে এবং মানুষকে পথে নামতে হবে। মানুষ পথে নামছে এবং আমি আহ্বান করব সারা পশ্চিমবাংলার সমস্ত মানুষকে, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে, রাজনৈতিক দল নির্বিশেষে, সব ছেড়ে দিন। আগামী দিনে পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলা একসময় সারা ভারতবর্ষকে আলো দেখাতো, আজকে বাংলা পিছোতে পিছোতে একদম শেষ জায়গায় চলে গিয়েছে। এবং এটা মানুষকে নামাতে হবে এবং মানুষকে রাস্তায় নামতে হবে, পথেই নামতে হবে। এবং পথই এই মুখ্যমন্ত্রীকে পশ্চিমবাংলা থেকে হাঁটাবে এবং তৃণমূলকে হাঁটাবে। এই পশ্চিমবাংলায় তৃণমূলকে না সরাতে পারলে যে রাজনৈতিক দল আসবে সেটা মানুষ ঠিক করবে। একমাত্র রাজনৈতিক দল যেটা পশ্চিমবাংলার সম্পূর্ণ ক্ষতি করে দিয়ে গেল সেটা হলো তৃণমূল কংগ্রেস। একদমই। সাধারণ মানুষ উৎসবে ফিরবে নাকি আন্দোলনে অনড় থাকবে, সেদিকে নজর থাকবে। আর আপনাদেরও চোখ থাকুক সঙ্গীতা ঘোরের ইউটিউব চ্যানেলে। অসংখ্য ধন্যবাদ দাদা, আপনাকে অনেক ধন্যবাদ।